ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে যেই ঘটনাগুলো শেয়ার করব, এই ঘটনাগুলো যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ইমামুর রশিদ। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তো আজকে প্রথম যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ইমামুর রশিদ তার নানুর সাথে ঘটে যাওয়া, মানে তার নিজের নানুর কাছ থেকে তিনি শুনছেন। মূলত ঘটনাটা কিন্তু অনেক আগের একটা ঘটনা। তার ওই নানুরও মানে বড় বোন ছিল। তো ঘটনাটা ছিল এরকম যে তার ওই নানুকে বিয়ে দেওয়া হয়। এটা কিন্তু মানে ৭১-এর দেশ স্বাধীন হওয়ারও আগের ঘটনা। তো তার ওই নানুকে বিয়ে দেওয়া হয় একটা অজপাড়া গ্রামের, এবং ওই সময়টাতে তো বিদ্যুৎ আশাই করা যায় না। মানে অনেক আগের একটা ঘটনা, আপনারা বুঝতেই পারছেন। তো এরকম একটা গ্রামে, এবং তার শ্বশুর ছিলেন মোটামুটি ধার্মিক টাইপের, এবং তিনি কৃষি কাজ করতেন, এবং তার স্বামীও এরকমই ছিলেন। তো এইভাবেই তাদের সংসার চলতেছিল। তার ৫টা সন্তান হয়, এবং সবগুলাই ছেলে সন্তান ছিল, তার কোনো মেয়ে ছিল না। তবে মানে মোটামুটি অভাবের সংসার ছিল, কিন্তু সুখ ছিল তাদের সংসারের মধ্যে। তো এই যে ঘটনাটা এখন শেয়ার করব, এই ঘটনাটা মানে ঘটার আগ পর্যন্ত তাদের মানে ফ্যামিলিতে সুখ বজায় ছিল। তারপরে আর তারা কখনো সেই সুখের দেখা পান নাই। তো সেই নানি যখন মানে ৫টা সন্তান, তার মোটামুটি মানে পিঠাপিঠি ছিল, একেকজনের পিঠে একেকজন। তো এরকমই একদিন হঠাৎ তিনি স্বপ্নে দেখেন যে তাদের সেই গ্রামের যেই বাড়িটা ছিল, সেই বাড়ির পাশে একটা পুকুর ছিল। সেই পুকুর থেকে কেউ একজন তাকে বলতাছে যে, "এখানে এসে দেখ, একটা কলসি আছে, এবং সেই কলসিটা নিয়ে যা। কলসির ভিতরে অনেক ধন সম্পদ আছে। তুই তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারবি।" তো এটা তিনি দেখে সকালে উঠে তিনি ভাবেন যে এরকম একটা স্বপ্ন দেখলাম। তো যাই হোক, পরবর্তীতে তিনি এটা দুঃস্বপ্ন ভেবে বাদ দিলেন। কিন্তু পরের দিনও তিনি সেম একটা একই স্বপ্ন দেখলেন, এবং তাকে বলতাছে যে, "এখানে কলসির ভিতরে ধন সম্পদ আছে, তুই এগুলা নিয়ে যা, এবং তুই এগুলা নিলে তুই ধনী হয়ে যেতে পারবি। বিনিময়ে তুই আমাকে ৪টা লেজ ছাড়া পাঠাবে।" তো এটাও তিনি দেখেন, কিন্তু পরের দিনও তিনি ভাবেন যে আসলে পরপর ২ দিন একই স্বপ্ন দেখলাম। তো যাই হোক, তিনি আর এই স্বপ্নের ব্যাপারটা কাউকে আর বলেন নাই। ঠিক ৩য় দিন তার সাথে সেম একই ঘটনা। সে স্বপ্নে দেখে যে তাকে কেউ একজন বলতাছে যে, "দেখ, এই পুকুরের মাঝখানে একটা কলসি আছে। এটার মধ্যে মানে বিভিন্ন ধরনের মানে সম্পদ, ধন সম্পদ আছে। তুই এটা নিয়ে যা, এবং বিনিময়ে আমাকে ৪টা পাঠা দে। তুই অনেক সুখে শান্তিতে জীবন কাটায় দিতে পারবি।" তো ঐদিন রাতে সেই নানি ঘুম থেকে উঠে যায়, এবং সে একটা কুপি নিয়ে আস্তে, আস্তে সেই পুকুরটার পাড়ে যায়। যে পরপর ৩ দিন তিনি একই রকম স্বপ্ন দেখলেন, এর কারণটা কি? তো তিনি মানে এটা দেখার জন্য মানে সেই পুকুরটার পাড়ে যান। তো পুকুরের পাড়ে তিনি যেই জিনিসটা দেখেন, মানে এটা দেখে তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখতে পান যে সেই পুকুরের মাঝখানে একটা কলসি, এবং সেই কলসিটা ভরা হচ্ছে গিয়া সেই সোনা দানা, মানে অমূল্য যেই সম্পদগুলো আমরা বলি যেগুলাকে, তা দিয়ে মানে পরিপূর্ণ। এখন তিনি চিন্তা করেন যে এটা কিভাবে উঠানো যায় ওইখান থেকে। তো তিনি দেখতে পান যে সেখানে আবার ওই কলসিটার মানে গলার মধ্যে ২ টা সাপ পেঁচায়া বইসা আছে।
তো দাদি মোটামুটি ভয় পান যে আসলে এরকম বিষাক্ত সাপ এর মধ্যে আবার এই কলসিটা কিভাবে তিনি আনবেন। তো তিনি একবার ভাবেন যে না দরকার নাই, আমি চলে যাই। পরবর্তীতে তার একটু লোভ হয়ে যায় মূলত যে এরকম এত স্বর্ণ গয়না এগুলা দেখে তার লোভ সামলাইতে পারেন না। তো তিনি এক কাজ করেন, তিনি বাসায় ফিরে যান এবং বাসা থেকে একটা লম্বা একটা বাঁশ নিয়ে আসেন এবং সেই বাঁশটা দিয়ে ওই সাপ ২ টাকে তিনি সরান ১ম এ। তো সাপ ২ টাকে সরানোর পরে তিনি সেই কলসিটাকে টেনে, টেনে আস্তে, আস্তে কিনারে আনেন এবং সেই কলসিটাকে তিনি উঠান। উঠায়া অনেক ভারী ছিল কলসিটা। অনেক কষ্টে তিনি সেই কলসিটাকে বাসায় নিয়ে আসেন। তো নিয়া আইসা তিনি সেই রাতের মধ্যেই তার যে চৌকি ছিল ওই সময়, চৌকিতে তারা ঘুমাইতেন। সেই চৌকির নিচে একটা গর্ত করে সেই কলসিটাকে সেখানে ওই রাতের মধ্যে পুঁতে রেখে তারপরে তিনি শুয়ে পড়েন এবং তিনি তার স্বামীকেও কিছু বলেন নাই বা কাউকেই কিছু বলেন নাই যে আসলে এটা যদি ১ কান ২ কান হয় এবং সবাই জানাজানি হয়ে যায় তাহলে জিনিসটা কিরকম দাঁড়ায়। এজন্য তিনি ভাববেন যে স্বামীকে বলবেন, তিনি কিন্তু পরে বলবেন আস্তে ধীরে এবং তিনি তার শ্বশুর-শাশুড়িকেও কোনো কিছু বলেন নাই এই ব্যাপারে। তো তিনি যখন সেদিন শুইয়া পড়েন তখন তাকে স্বপ্নে আবারও বলা হয় যে, "তোকে তো আমি দিলাম তোর পাওনাটা। এবার আমার পাওনাটা আমাকে দে। ৪ টা লেজ ছাড়া পাঠা দে।" তো নানি কিন্তু বুঝতে পারেন যে আসলে লেজ ছাড়া পাঠা কি এবং তিনি পরের দিন তার স্বামীকে জিজ্ঞেস করে যে, "আচ্ছা, তুমি তো হাটে যাও। কোথাও কি কখনো দেখছো যে লেজ ছাড়া পাঠা?" তো সেই নানা কিন্তু বলে যে, "হঠাৎ এরকম প্রশ্ন করতেছো?" পরে নানি বলতেছে যে, "না আসলে আমার ৪ টা যদি তুমি আইনা দিতে পারতা, তোমাকে আমি টাকা পয়সা দিতাম আনার জন্য। কিন্তু তুমি যদি পারতা তাইলে ভালো হইতো।" তো নানা বলে যে, "তুমি কি পাগল হইছো? যে লেজ ছাড়া কোনো পাঠা আছে?" তো এইদিকে নানি বিষয়টা ভুলেই যান যে আসলে লেজ ছাড়া পাঠার এই ব্যাপারটা। কিন্তু তিনি প্রায় সময় এটা স্বপ্নে দেখেন যে, "আমাকে লেজ ছাড়া পাঠা দে। তোকে তো আমি দিলাম। এবার আমাকে তুই দে।" এরকম বিষয়গুলা বলতে থাকে। তো ঐদিকে আবার সেই মানে যে কলসিটা আনছিল ওইটার কথা কিন্তু এখনো নানি কিন্তু বলেন নাই। নানার কাছেও বলেন নাই ব্যাপারটা। তো একদিন তিনি সেই চৌকির নিচে কিছু একটা বের করার জন্য যান। তো তিনি যেয়ে দেখেন যে আসলে সেই চৌকির নিচে যেই জায়গাটাতে কলসিটাকে তিনি পুঁতে রাখছিলেন, সেম সেই জায়গাটাতে মানে ২ টা কচু গাছ হইয়া আছে। মোটামুটি অনেকখানি বড় হবে আরকি। একদম পুরা চৌকির সাথে লেগে গেছে পাতাগুলা। তো এইটা দেখে দাদি বলেন যে, "আরে এইটা আবার কিভাবে সম্ভব? যে আসলে ঘরের মধ্যে আবার কচু গাছ হয় কিভাবে?" তো দাদি ভাবলেন যে ওই যে যেরকম হয় না যে বটগাছ অন্য গাছের সাথে লেগে তারপর হয় বা ঘরের মধ্যে হয়। তো এরকমই তিনি ভাবলেন যে হইতে পারে যে এই কচু গাছগুলা এমনিতেই হইছে। তো তিনি এক কাজ করেন সেই বটি দিয়ে সেই কচু গাছগুলা একবারে গোড়ায় কেটে ফেলেন। কেটে তারপর সেই জায়গাটাকে পরিষ্কার করে কচুগুলাকে বাইরে ফেলে দিয়ে জায়গাটা আবার পরিষ্কার করে রাখেন। তারপর তিনি ঘুমায়ে পড়েন। এটা ছিল সন্ধ্যা রাতের ঘটনা। তো পরবর্তীতে রাতে যখন নানা আসে তিনি খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তার সন্তানরা আগেই ঘুমিয়ে পড়ছিল। ৫ জন ছেলে ছিল আপনাদের আগেই বলছি। তো পরবর্তীতে সকালবেলা যখন নানি ওঠে, উঠে দেখেন যে তার বড় ছেলে আর যে মেজো ছেলে ছিল সেই ২ টা সন্তান মারা গেছে মৃত অবস্থায়। তো এতে তিনি খুব অবাক হন এবং খুব শোকাহত। নানাও খুব কষ্ট পান। কিন্তু তারা কিছু বুঝতে পারেন নাই। ওই সময়টাতে আবার একটা কলেরার যেই মহামারী এটা চলতাছিল। তারা ভাবলেন যে হইতে পারে যে কলেরাতেই তারা ২ জন মারা গেছে। কিন্তু মূলত তাদের মধ্যে কোনো কলেরার প্রভাব ছিল না। তারপরেও তারা ভাইবা নিলেন যে হইতেই পারে যে এই কলেরার আক্রান্ত হয়েই তারা ২ জন মারা গেছে। তো যাই হোক এরকম গেল। তো এরকম চলতে, চলতে
বেশ কিছুদিন কেটে যায়। ওদিকে তার ২ সন্তানকে দাফন করা হয়েছিল। তাদের মধ্যে এমনিতেই একটা শোক কাজ করতেছিল তাদের ফ্যামিলির মধ্যে। ঠিক তার কিছুদিন পরে সেই নানি সকালবেলা তিনি দেখতে পান যে সেই খাটের নিচে আরো ২ টা কচু গাছ হইয়া আছে। তো নানি ওই কচু গাছ ২ টাকেও বলতাছেন যে, "এগুলা কাইটা ফেলাইলাম আবারও হইছে।" তো যাই হোক তিনি আবারও একটা বটি এনে সেই কচু গাছ ২ টাকে কেটে ফেলেন। কেটে পরবর্তীতে তিনি কোথাও বেড়াইতে গেছিলেন সম্ভবত। কিন্তু সেখানে যেয়ে তিনি খবর পান যে তার মানে যে বড় ২ ছেলে তো মারা গেছে। তারপরে যেই ২ টা ছেলে ছিল, ওই ২ টা ছেলেও নাকি মারা গেছে। ১ম ৩ নাম্বার ছেলেটা মারা গেছে। তো এই খবর শুনে নানি আসে, দৌড়ায় আসে এবং আসার পরে সেই ছেলেকে দাফন করানোর পরেই আরেকটা ছেলে আবার তার মারা যায় এবং পরবর্তীতে আরো একটা ছেলেকে তিনি দাফন করেন। পরবর্তীতে তিনি তার স্বামীকে বলেন, সেই নানাকে যে, "আসলে শোনো এরকম ব্যাপার।" তখন সেই নানা বলে যে, "তুমি এত লোভ কেন করতে গেলা? তোমার জন্য আজকে আমার ৪ টা সন্তান হারাইতে হইল। লেজ ছাড়া পাঠা চাইছে ৪ টা সন্তানই সে চাইছে। তো তুমি কি এই জিনিসটা বুঝতে পারো নাই? এত লোভ কেন করছো?" তো এইটা বলার পরে নানা তাকে বলে যে তাকে আর সে রাখবেই না। তাকে সে তালাক দিয়ে দিবে। তো পরবর্তীতে সেই নানি অনেক ক্ষমা-টমা চায় এবং পরবর্তীতে নানা একটা সময় তাকে মাফ করে দেয় এবং বলে যে, "যেই সম্পদ তুমি ওই যেখান থেকে আনছো সেখানেরটা সেখানে ফিরাই দিয়ে আসো। এগুলা কখনোই ভালো হয় না। এগুলা সবসময় বিপদই ডেকে আনে, কখনোই ভালো হয় না।" তো পরবর্তীতে নানি সেই নানার কথা মতো ভাবে যে আমার ৪ টা সন্তানই মারা গেছে। আমি আর এই সম্পদ দিয়ে কি করব? তো এইটা ভেবে সেই নানি সেই কলসিটাকে আবারও সেই চৌকির নিচ থেকে মাটি খুঁড়ে আবারও বের করে। তো বের করে এটাকে তিনি সেই পুকুরে আবার ফিরাইয়া দিতে যান। কিন্তু বিষয়টা হচ্ছে যে নানি আনার সময় কিন্তু জিনিসটা আনতে পারছিলেন খুব স্বাভাবিকভাবে। কিন্তু সে ওইটা ফিরাইতে দেওয়ার সময় অনেক ভারী হয়ে গেছে। তিনি একা নিতে পারতেছিলেন না। তখন নানা বলে যে, "আমি তোমাকে এটার ব্যাপারে সাহায্য করতে পারব না। কারণ জিনিসটা যেহেতু তুমি হাত দিয়ে আনছো, এটাকে তোমার হাতে ফিরাই দিতে হবে। কারণ আমি এটার মধ্যে আর হাত দিতে পারব না।" তো যাই হোক পরবর্তীতে সেই নানি অনেক কষ্ট করে সেই কলসিটাকে ছেঁচড়িয়ে সেই পুকুর পাড়ে নিয়ে যায় এবং সেই পুকুরের মধ্যে যখন তিনি ভাসায় দিতে যাবেন, কিন্তু তিনি দেখতে পান যে সেই পুকুরের মধ্যে সেটা যাচ্ছিল না। মনে হইতেছিল সে ওইটাকে পুকুরের মধ্যে রাখতেছে অথচ পুকুর থেকে নিচ থেকে কেউ একজন ওইটাকে উপর দিকে ঠেলে ধরে আছে। তো যাই হোক পরবর্তীতে একটা পর্যায়ে সেই নানি সেই কলসিটাকে সেই পুকুরের মধ্যেই এরকম চেষ্টা করে পরবর্তীতে জোর করেই সেখানে ফালাই দিয়া তারপরে চইলা আসেন। কিন্তু সেইটা আসার পরেও তার তেমন একটা ভালো হয় নাই। পরবর্তীতে তার যে একটা সন্তান ছিল বাকি, ওই একটা সন্তান পাগলের মতো হইয়া যায় এবং সেই নানি নিজেও কয়েক বছরের মধ্যেই সেই পাগলের মতো হইয়া যায়। পরবর্তীতে সেই নানি কিন্তু মারা গেছেন ঠিক এই দেশ স্বাধীনের কিছুদিন পরেই। কিন্তু তার যে ওই যে একটা সন্তান ছিল, ওই সন্তানটা কিন্তু তারপরও বেঁচে ছিল প্রায় সেই ২০০৩-৪ সাল পর্যন্ত। তারপর ওই ছেলেটাও মারা যায়। তো ভিউয়ার্স এই ছিল তার ১ম ঘটনা এবং ২য় যেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব এটা আরো বেশি ইন্টারেস্টিং একটি ঘটনা। আশা করি আপনি শুনবেন। তার আগে আপনাকে অনুরোধ যে আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি শুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো পরের যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল তার মামার সাথে এবং সেই ইমামুর রশিদ এটাও কিন্তু তার ছোটবেলার একটা ঘটনা। খুব আগের একটা ঘটনা যেমন ৯০ দশকের হবে ১৯৯৫-৯৬ সালের একটা ঘটনা। তো ওই সময়টাতে তিনি গ্রামে ছিলেন। গ্রামে ছিলেন বলতে তার নানার বাড়িতে তিনি বেড়াতে যান। তো ঘটনাটা ঘটেছিল তার বড় মামার সাথে।
তো তার বড় মামা সাথে যখন ঘটনাটা ঘটে সে মোটামুটি ওই সময় ইয়াং বয়সে ছিলেন, ২১-২২ বছরের একজন যুবক। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মানে সে কেমন ছিলেন। তো তিনি ছিলেন একটু ডানপিটে টাইপের, মানে ঘোরাঘুরি, উম মানে এদিকে সেদিকে এইগুলা সেইগুলা, মানে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা, এগুলা তিনি খুব পছন্দ করতে পারতেন। খেলাধুলা, এমনকি তিনি আড্ডা দিতেন খুব। তো তিনি প্রতিদিন সেই তাদের যে বাজার ছিল একটা, সেই বাজারে মানে আড্ডা দিতেন। আর আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্রামের বাড়িতে কিন্তু এরকমই যে প্রত্যেকটা মানুষই সারাদিন কাজ করে এবং সন্ধ্যার পরে সবাই বাজারে যেয়ে আড্ডা দেয়, গল্পগুজব করে আরো যারা পরিচিত থাকে। তো সেই মামাও কিন্তু বিপরীত না। সেও সেই গ্রামের রীতি অনুযায়ী এরকমই করতেন। কিন্তু সেই মামা কিন্তু বাজার থেকে ফিরতেন অনেক রাতে। মানে বাজার যখন প্রায় খালি হয়ে যায়, ঠিক ওরকম সময়। তো এরকমই একদিন তিনি ফিরে আসতেছিলেন। রাত্র প্রায় ১০টার মতো বাজে। যদিও ওই সময়টাতে ১০টা মানে অনেক রাত। যেহেতু বিদ্যুৎ ছিল না। তো মামার কাছে কিন্তু কোনো মানে টর্চ লাইট বা আলো জাতীয় কিছু ছিল না। সে তখন এই তার বাড়িতে সেই রাতেই আসতেছিলেন একা। সম্পূর্ণ। তার এদিকের যারা ছিল তারা মানে আরো আগেই চলে আসছে। তো মামা একটা কাজ করেন যে তার যে একটা রাস্তা আছে সেটা খুবই মানে ডিসটেন্স, মানে লং অনেক, তার অনেকটা সময় লাগবে আসতে। তাই সে একটা কাজ করেন যে তাদের একটা মানে ক্ষেতের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে যেটা শর্টকাট। ওই রাস্তাটা তিনি বেছে নেন। তবে এখানে বিষয় হচ্ছে যে ক্ষেতের আইল ধরে হাঁটতে হয় ওইটা। আপনারা হয়তো জেনে থাকবেন যে ক্ষেতের আইলটা কিন্তু চিকন থাকে। ১ হাত বা ১.৫ হাত এরকম। তো এরকম আইল ধরে তিনি যখন মানে বাড়িতে আসার জন্য হাঁটতেছিলেন দ্রুত, তো হঠাৎ করে তাকে পেছন থেকে কেউ একজন ডাক দেয়। নাম ধরে ডাকে এবং বলে যে, "দাঁড়া, আমি আসতেছি।" তো মামা হঠাৎ চিন্তা করে যে এত রাতে কে আমাকে ডাকবে? কারণ আমি তো কাউকে সাথে নিয়ে আসি নাই বা আমার সাথে তো কারো আসার কথাও না। আর তার এলাকার যারা আছে কম বেশি সবাইকে তিনি চিনেন আর সবাই মোটামুটি তার আগেই চলে আসে, এটা সবসময়। তো মামা চিন্তা করেন যে আমাকে কে ডাকবে? তো মামা যেহেতু একটু ডানপিটে টাইপের, আপনাদের শুরুতেই বলছি। তো তিনি কিন্তু কিছুটা বুঝতে পারছেন যে এটা কোনো মানে মানুষ না বা এটা কোনো খারাপ জিনিস হইতে পারে। তখন তিনি বলে যে, "আমি কেন দাঁড়াবো? তুই আয়।" তখন ওই যে অবয়বটা সেও বলে যে, "না, তুই একটু দাঁড়া, আমি একটু আসতেছি, দাঁড়া।" তো মামা একটু আস্তে, আস্তে হাঁটতেছে। সে মানে দূর থেকে মানে চিৎকার করে বলতেছে যে, "একটু আস্তে হাঁট, আমি আসতেছি।" পরে ওই অবয়বটা আসে। আর মামা যেহেতু বুঝতেই পারছে যে এটা আসলে অন্য কিছু, মানুষ না। তো আপনারা একটা জিনিস জেনে থাকবেন যে হয়তো যে এই সমস্ত যে খারাপ জিন, পিচাস যাই বলেন, ভূত, মানে এগুলার কিন্তু মানে বাম দিকটা দুর্বল থাকে। তাই মামা একটা কাজ করেন যে সেই ক্ষেতের আইল ধরে যেহেতু হাঁটতেছিলেন, তিনি সেই মানে ওই অবয়বটাকে বাম সাইডটা খালি করে দেন। যাতে বাম সাইড দিয়ে সে ক্রস করে বা বাম সাইডটা দিয়ে হাঁটে। তাই সে একটু ডান দিকে চেপে হাঁটতেছিলেন। তো একটা পর্যায়ে সেই অবয়বটা তার কাছে আসে এবং তার সাথে হাঁটতে থাকে আর কথা বলতে থাকে যে, "কিরে, এত রাতে আসলি? তোর বাড়ি কই?" তখন সেই মামা বলে যে, "আমার বাড়ি ওই জায়গায়।" তো সেই অবয়বটা হাঁটে আর বলে যে, "তোর বাড়ি তো অনেকখানি দূর। তা আমার বাড়ি তো এই যে এইখানেই। চল আমার বাড়িতে চল।" তখন মামা বলে যে, "কেন? আমি তোর বাড়িতে যাবো কেন?" "আমার বাড়িতে আমি যাবো।" মানে এরকম কিছু ওই অবয়বটাকে মামা বলে। পরে বলে যে, "আচ্ছা তোর বাড়ি কই? যেহেতু এইখানে কাছে বলতাছস, কোন জায়গায়?" তো সেই অবয়বটা মানে সেই ক্ষেতের যে মাঝখান জায়গা ছিল, সেখানে মাত্র একটা গাছ ছিল পুরা ক্ষেতের মাঝখানে। সেই গাছটা হচ্ছে একটা শেওড়া গাছ এবং সেই গাছটাকে দেখায় বলে যে, "ওই যে আমার বাড়ি। চল আমার বাড়িতে যাবি আজকে। আমার সাথে থাকবি।" তখন মামা মানি
স্তব্ধ হয়ে যায়। তার বলার মতো আর কোনো ভাষা তার কাছে নাই। সে মানে সাহসী যদিও অনেক, তারপরও তিনি মানে একটু ভয় তখন পেয়ে যান। তখন সেই অবয়বটা বলে যে, "কি হলো? চল আমার বাড়িতে।" তারপরও মামা যেহেতু সাহসী, সে তার সাহসটা বজায় রাখছেন। ভেতরে হয়তো তিনি একটু ভয় পাইছেন, কিন্তু উপরে তিনি মোটামুটি সাহস তার সামনে দেখাইতাছেন। যে, "না, তোর বাড়িতে তুই যা। আমার বাড়িতে আমি যাবো।" তো ওই অবয়বটা বলে যে, "ঠিক আছে, তো আমার বাড়ি যেহেতু কাছে, তো চল আমার বাড়িতে একদিন থাক।" কিন্তু সেই মামা বলে যে, "না।" তো একটা পর্যায়ে ওই জিনিসটা মামার হাত ধরে টানাটানি করে। আর এদিকে আরেকটা কথা যেটা আপনাদের শুরুতে বলছি যে, মামা কিন্তু ইয়াং বয়সের ছেলে। আর তার শরীরে এরকমই শক্তি আছে। ২১-২২ বছরের একটা ছেলে। তার সাথে মানে ওই অবয়বটার মোটামুটি একটা ধস্তাধস্তি হয়ে যায়, এবং তো একটা পর্যায়ে সেই মামা সেই অবয়বটাকে মানে একটা সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এবং ফেলে দিয়ে সে এক দৌড়ে বাসায় চলে আসে। তো বাসায় এসে মামা কিন্তু কারো কাছে কিছু বলেন নাই যে তার সাথে কি ঘটছে বা কিছু। সে বাসায় এসে খাওয়া-দাওয়া করে সে শুইয়া পড়ে। তো তাদের ঘরের মধ্যে মানে কয়েকটা ঘর ছিল, বড় ঘর ছিল, বা গ্রামে আরেকটা ঘর থাকে যেটা আপনারা জেনে থাকবেন যে কাচারি ঘর। তো মামা যেয়ে সেই কাচারি ঘরে শুইয়া পড়েন খাওয়া-দাওয়া শেষ করে। কিন্তু হঠাৎ করে মাঝরাত্রে মানে একটা ভয়ংকর চিৎকার, চিৎকার বলতে সে কেউ যদি ভয় পায় এরকম না। চিৎকারটা ছিল যে এরকম যে, "আমার পাটা ধরো, আমার পাটা ধরো, আমার পা নিয়া গেল, আমার পাটা ছিঁড়ে গেল।" মানে এরকম জোরে একটা চিৎকার করে। তো সেই মামাদের বাড়িতে কিন্তু মোটামুটি জনসংখ্যা অনেক ছিল। মোটামুটি সবাই উঠে সেই কাচারি ঘরের কাছে যায়, এবং গিয়ে দেখে যে মামা মানে ঘুমের মধ্যে এরকম করতাছে আর বলতাছে যে, "আমার পাটা ধর, আমার পাটা ধর।" তো সবাই এক কাজ করে যে একটা পা দেখে যে একদম সোজা হইয়া আছে। মানে ওই পাটা মামা নাড়াইতে পারতাছিলেন না। তো সবাই মিলে সেই পাটাকে মানে ধরার চেষ্টা করে, কিন্তু কেউ সেই পাটা নাড়াইতে পারে না। মানে এতটাই মানে ভারী হয়ে আছে সেই পাটা। তো একটা পর্যায়ে মামা মানে সেই ঘুমের মধ্যেই সেই পাওটাকে অনেক জোরে একটা ঝাটকা মারে। ঝাটকা মেরে সেই মামার মানে ঘুম থেকে উঠে বসে। এতক্ষণ কিন্তু মামা শুয়ে ছিলেন এবং চোখ বন্ধ ছিল। সে উঠে বসে, কিন্তু মামা যখন উঠে বসে, তার যে ঘরটা ছিল মানে ঘরটা একটা তীব্র একটা মাংস পচা গন্ধে মানে একবারে ভরে যায়, এবং প্রত্যেকটা মানুষ মানে বমি করে দেওয়ার অবস্থা। এতটাই তীব্র গন্ধ ছিল। পরবর্তীতে আস্তে গন্ধটা মানে কমে যায়। তখন মানে এদিকে কিন্তু নানি কিন্তু বিষয়গুলো বুঝতে পারছে যে হইতে পারে যে কিছু একটা ঘটছে। তো নানি কিন্তু এই ঘরে আসার পরে যখনই দেখতেছে যে মামা পা নাড়াইতে পারতেছে না, তখনই তিনি মানে কিছুটা আন্দাজ করতে পেরে সবাইকে বলতাছিলেন যে, "সবাই দোয়া পড়, দোয়া পড়। সূরা পড়তে থাক। যে যেটা জানোস ওইটা পড়তে থাক আর ওর গায়ে ফু দিতে থাক।" তো যাই হোক, হইতে পারে এই কারণে হয়তো মামা মানে শক্তি ফিরে পাইছিলেন। সবাই দোয়া কালাম পড়ে তার উপরে ফু দিতেছিলেন। তারপরে মামা যখন মানে উঠে বসে এবং পাটা ঝাড়া মারে আর গন্ধটাও আস্তে মানে কমে আসে, তখন তিনি এই ঘটনাটা ওই উপস্থিত সবাইকে বলেন যে তার সাথে এরকম ঘটনা ঘটছে। পরবর্তীতে মানে সবাই মানে এই ঘটনাটা শুনে তাকে অনেক বকাঝকা করে যে কেন এত রাতে সে বাড়িতে আসে, বা এই সেই আগম-বাগম অনেক কিছু বলে, এবং কি তার মা তাকে বলে যে, কেন তুই আসলি? মানে আসার সাথে আমাদেরকে জানালি না? তাহলে তোকে গোসল করাইতে হইতো। তারপরে রাতে তুই মাছ দিয়ে না খাতি। তুই শুধু মানে মরিচ দিয়ে ভাত খাতি। এরকম কিছু অনেক কিছু তাকে বলে। তো পরবর্তীতে মানে একটা কবিরাজের মাধ্যমে তাকে ঝাড়ফুঁক করানো হয়, এবং তাকে একটা তাবিজ দেওয়া হয়। পরবর্তীতে তার সাথে এরকম ঘটনা ঘটে নাই। কিন্তু এত বড় একটা মানে ভয়ংকর ঘটনা ঘটার পরেও মামা কিন্তু সেই বাজার থেকে সেই রাত করে ফিরতেন। তিনি কখনোই মানে তাড়াতাড়ি ফিরতেন না, যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তিনি মানে এগুলাকে কখনোই পাত্তা দিতেন না। সো ভিউয়ার্স,
এই ছিল সেই মামুনুর রশিদ ভাইয়ের পাঠানো ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ঘটনাগুলো যদি আপনাদের মানে সত্যি, সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।